আমাদের এখন আলোচনার বিষয়টি হলো রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং। প্রশ্ন হচ্ছে রাসায়নিক বন্ধন কি এবং এটা কেন তৈরি হয়। বিভিন্ন পরমাণুগুলো যখন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে অণু গঠন করে বা মূলক গঠন করে, তখন তাদের মধ্যে রাসায়নিক বন্ধন তৈরি হয়। যে বন্ধনটা তৈরি হয় তাকে রাসায়নিক বন্ধন বলে। তা এরকম বন্ধন তৈরি হওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে পরমাণুগুলো স্থায়িত্ব পেতে চায় বা স্টেবিলিটি। এখন এই স্টেবিলিটি বা স্থায়িত্ব এই জিনিসটাই বা আবার কি? প্রকৃতিতে দেখা গেছে যে নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস যেগুলো, তাদের সর্বশেষ কক্ষে আটটি ইলেকট্রন থাকে এবং এর একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হলো হিলিয়াম। হিলিয়ামের সবচেয়ে বাইরের কক্ষে দুটি ইলেকট্রন থাকে। তো তাহলে এখান থেকে একটা জিনিস স্পষ্ট, এই নিষ্ক্রিয় গ্যাসগুলো নিষ্ক্রিয়, তার মানে এরা কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, তাহলে এরা স্থায়ী। আবার এদের সবচেয়ে বাইরের কক্ষে 8টি করে ইলেকট্রন থাকে। তাহলে এই দুটো মিলিয়ে কি দাঁড়ালো, যে পরমাণুকে যদি স্থায়িত্ব পেতে হয় তাহলে তাকে সবচেয়ে বাইরের কক্ষে, সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন রাখতে হবে। 8টি ইলেকট্রন রাখতে হবে। যেমন তোমাকে একটি উদাহরণের সাহায্যে এটি বোঝাই। সোডিয়ামের 11টি ইলেকট্রন রয়েছে। আমরা তো কে, এল, এম এগুলোতে ইলেকট্রন ভর্তি করতে জানি। এইভাবে করলে দেখো সবচেয়ে বাইরের কক্ষে একটি ইলেকট্রন পড়ে আছে। এখন সোডিয়াম যদি একটি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এ কি হবে, Na+, আর তখন এর ইলেকট্রন বিন্যাস হবে কে তে 2 এবং এল এ 8। লক্ষ্য করো, এখন এর সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন চলে এসেছে। এই কারণে বলা হয়ে থাকে যে Na+ বেশি স্থায়ী। Na চেয়ে, তার কারণ এর সবচেয়ে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন আছে, যেটা এর ক্ষেত্রে ছিল না। এই যে রাসায়নিক বন্ধনের কথা বললাম, এটা মুখ্যত 3 রকম।
আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন এবং কোঅর্ডিনেট বন্ড বলে একরকম আছে, সেটা আমাদের এখনকার আলোচ্য বিষয় নয়। এখনকার আলোচ্য বিষয় হচ্ছে আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন। আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ড এটা কি জিনিস তোমাকে গল্প করে বোঝানো যাক। সবচেয়ে তো আগে বলে নি যে আয়নীয় বন্ধন একটি ধাতু এবং একটি অধাতুর মধ্যে গঠিত হয়, অর্থাৎ কিনা মেটাল এবং নন মেটাল। প্রশ্ন হচ্ছে আমি কি করে বুঝবো যে কোনো একটা এলিমেন্ট বা মৌল ধাতু? কেউ হয়তো বলবে একে পিটলে ধাতব শব্দ পাওয়া যায়, এটা প্রসার্যশীল ইত্যাদি অনেক কিছু। কিন্তু একে সহজে চিনে নেওয়ারও একটা উপায় আছে, সেটা হচ্ছে এদের নামের শেষে আম থাকে। যেমন ধরো সোডিয়াম এ একটা ধাতু, পটাশিয়াম এটা আরেকটা ধাতু, শেষে আম উচ্চারণ আসছে লক্ষ্য করো। ক্যালসিয়াম এও একটা ধাতু। অবশ্য কিছু ব্যতিক্রম আছে, যেমন ধরো জিঙ্ক বা দস্তা, এটার নামের শেষে আম নেই তবু এ ধাতু। আবার ধরো হিলিয়াম, এর নামের শেষে আম উচ্চারণ আসছে, তা সত্ত্বেও এটা একেবারেই ধাতু নয়, কখনোই নয়। আবার কিছু কিছু ক্ষেত্রে এই আম ব্যাপারটাকে তোমাকে একটু চিনতে হবে। যেমন ধরো কপার, তোমার হয়তো মনে হতে পারে কপারের নামের শেষে তো আম নেই, কিন্তু এটার যেটা ল্যাটিন অরিজিন সেটা হচ্ছে কিউপ্রাম, সেখানে কিন্তু আছে। বা ধরো সোনা, এটা ইংরেজিতে গোল্ড, তার নামের শেষে তো আম নেই, কিন্তু এর ল্যাটিন অরিজিন আমি যদি দেখি তাহলে একে সোনাকে অরাম বলে, তাহলে আছে। বা ধরো রূপো বা হচ্ছে সিলভার, তার নামের শেষেও তো আম নেই, তাহলে সে কি ধাতু নয়? এক্ষেত্রেও এর ল্যাটিন অরিজিন দেখতে হবে আর্জেন্টাম। বা ধরো পারদ, এরও নামের শেষে মার্কারি, তোমার তো মনে হবে আম নেই কিন্তু আছে, এর ল্যাটিন নাম হচ্ছে হাইড্রারজিরাম। তাহলে কি দাঁড়ালো যে যাদের নামের শেষে আম আছে তারা সবাই দু একটি বাদ দিলে ধাতু হয়। তো এইখানে তোমাকে একটি গল্পের সাহায্যে এই আয়নীয় বন্ধন ব্যাপারটি বোঝাতে চাই। একদিন স্কুল থেকে সোডিয়াম বাড়িতে ফিরেছে। তোমরা তো জানো যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি রকম, 2, 8 আর 1। তার মনে মনে ইচ্ছা আমার এই একটা ইলেকট্রন চলে গেলেই ভালো হয়, কারণ আমি অক্টেট পাবো বা অষ্টক। আগের পৃষ্ঠাতে ফিরে আসি। এই যে সর্বশেষ কক্ষে 8টা করে ইলেকট্রন রাখার প্রবণতা, এইটাকে অষ্টক সূত্র বা অক্টেট রুল বলে। যেটা বলছিলাম, তাহলে সোডিয়ামকে যদি শেষে 8খানা ইলেকট্রন রাখতে হয় তার দুখানা উপায় আছে। এক হচ্ছে এই একটা ইলেকট্রনকে বাদ দিয়ে দেওয়া, আর দ্বিতীয় হচ্ছে এর সঙ্গে আরো 7খানা ইলেকট্রন যোগ করা। অবশ্যই এই দ্বিতীয় পদ্ধতিটা সুবিধাজনক নয়, তার চেয়ে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়াটাই ভালো। তো এ স্কুল থেকে ফিরে এসে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে,
যে কেউ আমার একটা ইলেকট্রন নিয়ে নাও গো, কেউ আমার একটা ইলেকট্রন নিয়ে নাও গো প্লিজ। সেই সময়ে ক্লোরিনও স্কুল থেকে ফিরে এসে ছাদে বসে বসে মশলা মুড়ি খাচ্ছিল। ক্লোরিনের 17খানা ইলেকট্রন আছে। ইলেকট্রন বিন্যাস কি হবে? কে তে 2, এল এ 8 আর এম এ 7। এই কথাটি ক্লোরিনের কানে যায়। ক্লোরিনেরও মনে ভীষণ দুঃখ ছিল যে তার সবচেয়ে বাইরের কক্ষে 7টা ইলেকট্রন আছে, 8টা নেই। তাই তার কাছে দুটো চয়েস। এক হচ্ছে এই 7খানা ইলেকট্রনকেই বিদায় করে দেওয়া, তাহলে শেষে 8খানা চলে আসবে, অথবা আর একটা ইলেকট্রন নিয়ে নেওয়া। অবশ্যই এটা সহজতর। তখন কি হলো, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল। মানে ক্লোরিন তখন শুনতে পেল ছাদে বসে যে ও হ্যাঁ হ্যাঁ এই সোডিয়াম, এই একটু থামো, আমি যাচ্ছি, আমার একটা ইলেকট্রন দরকার। দিয়ে ক্লোরিন নিচে নেমে এলো ছাদ থেকে। তখন সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na+ হয়ে গেল, আর ক্লোরিন সেই ইলেকট্রনটাকে নিয়ে নিল যেটা সোডিয়াম ছেড়েছে, নিয়ে Cl- হয়ে গেল। তবে মজার ব্যাপার হচ্ছে এই, তারপরে সোডিয়াম আর ক্লোরাইড আয়নের মধ্যে এমন বন্ধুত্ব হলো যে তারা আর কখনোই একে অপরের হাত ছাড়াতে পারলো না। কেন হলো? তার কারণ এখানে আছে প্লাস এবং এখানে আছে মাইনাস চার্জ বা আধান। এদের মধ্যে একটা কুলম্বীয় আকর্ষণ বল বা স্থির তাড়িতিক আকর্ষণ বল কাজ করলো। লিখে ফেলা যাক, স্থির তাড়িতিক আকর্ষণ, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বল বা কুলম্বীয় বল কাজ করলো। তখন এখান থেকে আমরা যে নুন খাই, খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড, টেবিল সল্ট তৈরি হলো। এবং লক্ষ্য করো এখানে কি হলো, শেষে কিন্তু উভয়েরই অষ্টক পূর্তি হলো। তার কারণ এই একটা ইলেকট্রন চলে গেলে এখানে পড়ে থাকলো 8টি, আবার এখানে একটি ইলেকট্রন যুক্ত হলে চলে এলো 8টি। তাহলে অষ্টক সূত্রের জয় জয়কার হয়ে গেল। তাহলে আমি আয়নীয় বন্ধনকে মুখস্থ না করে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? আয়নীয় বন্ধনের সংজ্ঞা। নিকটতম, এখানে নিকটতম বলতে কিন্তু পর্যায় সারণীতে নিকটতমর কথা বলা হয়েছে। নিকটতম ব্র্যাকেটে লিখে দিই, পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসের মতো নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য ধাতব পরমাণু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয় এবং অধাতব পরমাণু
বা নন মেটালের অ্যাটম ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। এরপর এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে যে বন্ধন সৃষ্টি হয় তাকে আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ড বলা হয়। এই হলো আয়নীয় বন্ধনের সংজ্ঞা, যেটা আমরা শিখলাম, তারপর তাকে নিজের ভাষাতে বললাম। এবার দ্বিতীয় ধরনের বন্ধন, সেটি হলো সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন এটা কিরকম? এটা গঠিত হয় দুটি অধাতুর মধ্যে। এখানে ব্যাপারটা কি হয়, ধরা যাক এ এবং বি, এ একটা ইলেকট্রন দেয়, বি আর একটা ইলেকট্রন দেয়, দিয়ে একটা ইলেকট্রন জোড় তৈরি হয়, সেইটাকে তারা সমভাবে ব্যবহার করে, তাই সমযোজিতে সম শব্দটি রয়েছে। কিসের জন্য ব্যবহার করে? অক্টেট ফুলফিলমেন্ট বা অষ্টক পূর্তির জন্য ব্যবহার করে। এইভাবে যে বন্ধন তৈরি হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। মানে গল্পটা কিরকম, ধরো একটা জায়গাতে তুমি আর আমি খেতে গেছি, এবার আমিও 50 টাকা দিলাম, তুমিও 50 টাকা দিলে, আর 100 টাকাতে আমরা খাবার কিনে সমানভাবে ভাগ করে খেলাম। এইটা হচ্ছে সমযোজী বন্ধন, বা ইংরেজিতে বলে কোভ্যালেন্ট বন্ড। একটা উদাহরণের সাহায্যে তোমার কাছে বিষয়টি ক্লিয়ার করা যাক। প্রথমে জলের অণুর গঠনটি তোমাকে দেখানোর চেষ্টা করছি। অক্সিজেনের 6টি ইলেকট্রন রয়েছে, কে কক্ষে 2টি আর এল কক্ষে 4টি, এবং হাইড্রোজেনের 1টি ইলেকট্রন রয়েছে, কে কক্ষে 1টি রয়েছে। একটু এখানে মিস্টেক হলো, অক্সিজেনের মোট 8টি ইলেকট্রন রয়েছে, অত্যন্ত দুঃখিত। যোজন কক্ষে 6টি ইলেকট্রন রয়েছে। আচ্ছা, এবারে তাহলে অক্সিজেন কি চায়, যে তার যদি আরো 2টো ইলেকট্রন থাকে তাহলে সবচেয়ে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন হয়। হাইড্রোজেন কিন্তু চায় তার আর একটা ইলেকট্রন হোক, দিলে 2টো ইলেকট্রন হবে, তখন সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে।
তখন ছবি এঁকে বোঝানো যাক, এইরকম একটা পরিস্থিতির উদয় হলো। এখানে এটাকে বল, এখন যেটা আমি আঁকছি এটাকে বলে লুইস ডট মডেল। লুইস একজন বিজ্ঞানীর নাম। ডট মানে ডটের সাহায্যে এখানে ইলেকট্রনগুলিকে বোঝানো হয়েছে। মোট 6টি ইলেকট্রন, মানে আমি সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের ছবি শুধুমাত্র আঁকছি। 1 2 3 4 5 6, দেখো অক্সিজেনের 6 দিকে 6টা এঁকেছি। এবার হাইড্রোজেনের, এদিকে একটা হাইড্রোজেন, তার ইলেকট্রনটাকে আলাদা করে বোঝানোর জন্য স্টার দিয়ে আঁকছি। এখানে আর একটা হাইড্রোজেন, তাকেও এমনি ভাবে একটা স্টার দিয়ে আঁকলাম। এই ইলেকট্রন জোড়টা গঠিত হলো এইভাবে, একই রকম ভাবে এখানেও আরেকটি ইলেকট্রন জোড় গঠিত হলো। এবার তুমি যদি অক্সিজেনের কাছে যাও, গিয়ে তাকে জিজ্ঞাসা করো যে তোমার কাছে কটি ইলেকট্রন আছে, সে তখন বলবে 8টা। কি করে হলো? এই দেখো, 1 2, এটা 3, এটা 4 5 6 7 8, তাহলে সে খুশি, তার অষ্টক পূর্তি হয়ে গেল। আবার তুমি যদি হাইড্রোজেনের কাছে যাও, সে বলবে আমার কাছে একটা ইলেকট্রন আছে, দুটো আছে। এও একই কথা বলবে, একটা আছে, দুটো আছে। তাহলে এই যে ইলেকট্রন জোড়, এটাকে হাইড্রোজেন আর অক্সিজেন দুজনেই ব্যবহার করলো তার অষ্টককে পূর্তি করার জন্য। এইরকম আরো কিছু লুইস ডট গঠন আমরা দেখে ফেলব, যেগুলি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। লুইস ডট গঠন দেখাও। আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি মাধ্যমিক পরীক্ষার জন্য, সেগুলো খুব ভালোভাবে অভ্যাস করবে। এক হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তো দেখিয়েছি একটু আগে। ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া, মিথেন, অক্সিজেন আর নাইট্রোজেন। আপাতত এই 6খানাকেই দেখানো যাক। আচ্ছা, একের দাগেরটিতে আসা যাক। উচ্চারণ করলে এটার নাম হয় ক্যালসিয়াম ক্লোরাইড। হলো। এখানে লক্ষ্য করো যে শেষে একটা আম উচ্চারণ আছে, তার মানে এটা ধাতু আর অধাতু দিয়ে তৈরি। তখন আমি বুঝতে পারলাম যে এখানে আয়নীয় যোজ্যতা থাকবে। তাহলে প্রথমে এই কায়দাটা আমাকে ভাবতে হবে। এবার আয়নীয় বন্ধনের ক্ষেত্রে লুইস ডট মডেল কিরকম ভাবে আঁকতে হয় সেইটা আঁকতে হবে। কিরকম, ধরো মন দিয়ে লক্ষ্য করো। ক্যালসিয়াম হলো Ca, এর 20টা ইলেকট্রন রয়েছে। একে যদি আমি KLM এ ভাগ করে ইলেকট্রন বিন্যাস লিখি, তাহলে 2 8, M-এও 8, N-এ 2। ইলেকট্রন বিন্যাস লিখতে আমরা ক্লাস 9-এ শিখেছি। ক্লোরিনে 17টা ইলেকট্রন থাকে, তাহলে 2 8 আর 7। আমি কিন্তু সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে নিয়েই মাথা ঘামাবো, পুরোটাকে কিন্তু আঁকবো না। তাহলে ক্লোরিন কি চাইবে, যে তার সবচেয়ে বাইরের কক্ষে আর একটা ইলেকট্রন থাকুক। আর ক্যালসিয়াম চাইবে
এই দুটো ইলেকট্রনকে সে যদি ছেড়ে দিতে পারে তাহলে তার কাছে আগের কক্ষটা ফুলফিলড হয়ে যাবে। তাহলে ক্যালসিয়াম যদি দুটো ইলেকট্রন ছাড়ে তার জন্য দুটো ক্লোরিনের দরকার, তার কারণ দুটো ক্লোরিন একটা করে ইলেকট্রন নেবে। এটাকে আমি কি করে লিখবো লক্ষ্য করো। এই হলো ক্যালসিয়াম, আমি শুধুমাত্র যোজন কক্ষের ইলেকট্রনগুলোকে আঁকছি, ক্যালসিয়ামের গুলোকে স্টার চিহ্ন দিয়ে এবং ক্লোরিনের গুলোকে ডট দিয়ে লিখছি, যাতে করে তোমাদের বুঝতে এবং পরীক্ষক যখন খাতা দেখবে তার বুঝতে সুবিধা হয়। একই রকম ভাবে এখানেও 7টা ইলেকট্রন আছে। এবার ক্লোরিনের তো একটা অভাব, সে এটা নিয়ে নিল। আর ক্যালসিয়ামেরও, সরি এখানে একটু ভুল হলো, ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করে দিল, তখন সে Ca2+ হয়ে গেল। আবার এই যে দুটো ইলেকট্রনকে ছাড়লো, সেই দুটো ইলেকট্রনের একটা নিল ক্লোরিন নিয়ে সে কি তৈরি হলো Cl-। কিন্তু তার তখন এই 6 আর 7 আর 1 8টা হয়ে গেল। আবার একই রকম ভাবে এই ক্লোরিনটাও Cl- গঠন করলো। এই যে দুটো ইলেকট্রন তারই একটা এইটা আর একটা এইটা। তারপরের গল্পটা খুব সোজা, এই ক্লোরাইড এরা এই ক্যাটায়নটির সাথে স্থির তাড়িতিক আকর্ষণ অনুভব করলো এবং ক্যালসিয়াম ক্লোরাইড অণুটি গঠিত হলো। ধরা যাক তোমার বোঝা যায়নি, তাহলে একই রকম আরেকটি উদাহরণের সাহায্যে এটিকে বোঝানোর চেষ্টা করা যাক। দ্বিতীয় উদাহরণটি হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। লক্ষ্য করো এখানে কিন্তু শেষে আম উচ্চারণটি এসেছে, তার মানে এটিও, আর ক্লোরিনের শেষে আম উচ্চারণ নেই, তাহলে এটিও ধাতু আর অধাতু দ্বারা গঠিত। তার মানে এখানে আয়নীয় বন্ধন তৈরি হয়েছে। ম্যাগনেসিয়ামের 12টা ইলেকট্রন আছে, Kl-M করে লিখলে 2 8 2 এইরকম হবে। ক্লোরিনের 17টি ইলেকট্রন রয়েছে, তাহলে 2 8 7 এইভাবে হবে। একই রকম ভাবে এ দুটো ইলেকট্রন ছাড়তে চাইবে এবং এ একটা করে নিতে চাইবে। তাহলে ঘটনাটা ঠিক কি রকম হবে, ম্যাগনেসিয়াম তার সবচেয়ে বাইরের দিকের যে দুটো ইলেকট্রন সেই দুটোকে ছেড়ে দিয়ে Mg2+ হলো, এবং ক্লোরিন ওই যে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল তার মধ্যে একটা গ্রহণ করলো, করে Cl- হলো। একই রকম ভাবে আর একটি ক্লোরিন আর একটি ইলেকট্রন নিয়ে Cl- হলো, তারপরে একটা Mg আর Mg2+ আর দুটো Cl- মিলে তৈরি হয়ে গেল MgCl2 হলো।
পরবর্তী উদাহরণে আসা যাক, অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে নাইট্রোজেনের 7টি ইলেকট্রন আছে আমরা জানি। কে এল এ ভাগ করে দেখালে 2 এবং 5 হয়। হাইড্রোজেনের একটি মাত্র ইলেকট্রন। এখানে কোথাও কোনো আম উচ্চারণ আমি পাচ্ছি না, নাইট্রোজেনেও পাচ্ছি না, হাইড্রোজেনেও পাচ্ছি না। সুতরাং এখানে আমাকে সমযোজী বন্ধন এর কথা ভাবতে হবে। এখানে আরো কতগুলিকে যোগ করে দিই। ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, HCl থাকলো তবু। এখন 3 নম্বরটা চলছে। আচ্ছা, তো এখানে কি হচ্ছে লক্ষ্য করো, এই যে 5টি ইলেকট্রন এখানে আছে, তার মানে কি এ আরো 3টে ইলেকট্রন চায়। সেই 3টে ইলেকট্রনকে কে দিতে পারে? 3জন হাইড্রোজেন, একজন একটা করে দিলে 3টে হাইড্রোজেন দরকার। তখন অ্যামোনিয়ার সর্ববহিস্থ কক্ষ বা আউটার মোস্ট সেলে অক্টেট বা অষ্টক পূর্তি হয়ে যাবে। এবার আমি এখানে নাইট্রোজেনের সবচেয়ে বাইরের কক্ষের যে 5টা ইলেকট্রন, সেই 5টা ইলেকট্রনকে আঁকলাম। এবার এক একটা হাইড্রোজেনের ছবি আঁকি। তার ইলেকট্রনটাকে একটু অন্যরকম ভাবে স্টার চিহ্ন দিয়ে আঁকছি, যাতে তোমার বুঝতে কোনো অসুবিধা না হয়। এবার এখানে ইলেকট্রন জোড় বানাতে চাই। দেখো, প্রত্যেক ক্ষেত্রে হাইড্রোজেন 2টো করে ইলেকট্রন পেয়ে গেল, তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতন সুস্থিতি লাভ করলো। আবার অ্যামোনিয়াও, তার তো নিজের 5টা ইলেকট্রন ছিলই, সেই 5টার সাথে সাথে 3টে হাইড্রোজেনের থেকে একটা করে ইলেকট্রন পেয়ে অষ্টক পূর্তি করে ফেলতে সক্ষম হলো। এখানে বলতে হবে যে একটি অ্যামোনিয়া অণুর মধ্যে তিনটি সমযোজী এক বন্ধন আছে। এটার মানে কি? সমযোজী এক বন্ধন মানে কি? দেখো, এটাকে এইভাবে লিখতে হবে। এখানে একটা সমযোজী বন্ধনকে একটা ড্যাশ দিয়ে, এখানে আরেকটাকে আরেকটা ড্যাশ দিয়ে, নিচেরটাকেও একই রকম ভাবে। আর এই যে ইলেকট্রন জোড়টা কোনো কাজে লাগলো না, এটাকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে আমি কি বলতে পারি? 3টি সমযোজী এক বন্ধন এবং একটি নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় বর্তমান।